কল্পনা করুন একটি অন্ধকার মহাকাশের মাঝে একটি ছোট নীল গ্রহ ঘুরছে। হঠাৎ সেখান থেকে একটি ছোট যান উঠে আসে, অজানার দিকে যাত্রা করে। এটি শুধু একটি যান নয়, এটি মানুষের স্বপ্ন, সাহস এবং অদম্য ইচ্ছার প্রতীক। নাসা, যে সংস্থা এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে, আজ পর্যন্ত অসংখ্য মহাকাশ অভিযান এবং পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, কিন্তু প্রতিটি সাফল্যের পেছনে ছিল অগণিত বাধা, ব্যর্থতা এবং অবিরাম প্রযুক্তির উন্নয়ন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নাসা 1958 সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত মহাকাশ জয়ের এই অভিযানকে সংগঠিত করেছে, কোন কোন বাধার সম্মুখীন হয়েছে এবং কিভাবে প্রতিনিয়ত নিজেদের প্রযুক্তিকে আপডেট করে চলেছে। নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালের 29 জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডুয়াইট ডি আইজেনহাওয়ারের স্বাক্ষরে। এর পেছনে প্রধান কারণ ছিল সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক 1 উপগ্রহের সফল উৎক্ষেপণ, যা 1957 সালের 4 অক্টোবর হয়েছিল। এই ঘটনা শুরু করে দেয় স্পেস রেস। নাসার প্রথম লক্ষ্য ছিল মানুষকে মহাকাশে পাঠানো এবং সেখানে তারা কিভাবে কাজ করতে পারে তা পরীক্ষা করা। প্রথম মানব অভিযান প্রোগ্রাম ছিল প্রজেক্ট মার্কারি। 1961 থেকে 1963 সালের মধ্যে এটি 6টি ক্রুয়েড ফ্লাইট সম্পন্ন করে। 1962 সালের 20 ফেব্রুয়ারি জন গ্লেন প্রথম আমেরিকান হিসেবে পৃথিবীকে প্রদক্ষিণ করেন ফ্রেন্ডশিপ 7 নামক স্পেসক্রাফটে। কিন্তু এই সাফল্য সহজ ছিল না। প্রথম দিকে রকেট ব্যর্থতা, যান্ত্রিক সমস্যা এবং মানুষের শারীরিক সীমাবদ্ধতা ছিল বড় বাধা। নাসা তখন কম্পিউটার প্রযুক্তিতে খুবই প্রাথমিক অবস্থায় ছিল। তারা ট্রানজিস্টর ভিত্তিক সিস্টেম ব্যবহার করত, যা আজকে স্মার্টফোনের চেয়ে অনেক কম শক্তিশালী ছিল। এরপর আসে প্রজেক্ট জেমিনি 1961 থেকে 1966 সাল পর্যন্ত। এতে 10টি ক্রুয়েড মিশন হয়। এখানে তারা স্পেস ওয়াক, রেন্ডেজভু এবং 2টি স্পেসক্রাফটের মধ্যে যোগাযোগ পরীক্ষা করে। এটি ছিল অ্যাপোলো প্রোগ্রামের প্রস্তুতি। তখন বাধা হিসেবে দেখা দেয় জ্বালানি ব্যবস্থাপনা এবং অক্সিজেন সরবরাহের সমস্যা। নাসা এ সময় প্রযুক্তি আপডেট করে নতুন নেভিগেশন সিস্টেম এবং উন্নত লাইফ সাপোর্ট সিস্টেম তৈরি করে। অ্যাপোলো প্রোগ্রাম ছিল নাসার সবচেয়ে বড় স্বপ্ন এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 1961 সালের 25 মে প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা করেন যে এই দশকের শেষে আমেরিকা চাঁদে মানুষ পাঠাবে এবং নিরাপদে ফিরিয়ে আনবে। এই লক্ষ্য পূরণ করতে নাসা শুরু করে অ্যাপোলো প্রোগ্রাম। এ সময় প্রথম বড় বিপর্যয় আসে 1967 সালের 27 জানুয়ারি। অ্যাপোলো 1 মিশনের প্র্যাকটিসের সময় ক্যাপসুলের ভিতরে আগুন লেগে যায়। কমান্ডার ভার্জিল গ্রিসম, এডওয়ার্ড হোয়াইট এবং রজার চ্যাফি, 3 জন জ্যোতির্পুরুষ প্রাণ হারান তখন। এই ঘটনা নাসাকে সম্পূর্ণভাবে থামিয়ে দেয়। তদন্তে দেখা যায় বিশুদ্ধ অক্সিজেনের পরিবেশ এবং তারের খুঁতোই ছিল এই ঘটনার মূল কারণ। নাসা তখন পুরো স্পেসক্রাফটের ডিজাইন বদলে ফেলে। নতুন করে তৈরি করা হয় অগ্নি নিরোধক উপাদান, উন্নত হ্যাচ সিস্টেম এবং আরও নিরাপদ ইলেকট্রিক্যাল ওয়্যারিং। এই বাধা থেকেই জন্ম নেয় নাসার আধুনিক নিরাপত্তা সংস্কৃতি। এরপর আসে সাফল্যের যুগ। 1968 সালের ডিসেম্বরে অ্যাপোলো 8 মিশনে ফ্র্যাঙ্ক বোরম্যান, জিম লাভেল এবং বিল অ্যান্ডার্স প্রথমবারের মতো চাঁদের কক্ষপথে প্রবেশ করেন এবং পৃথিবীকে চাঁদের পেছন থেকে উদয় হতে দেখেন। কিন্তু সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত আসে 1969 সালের 20 জুলাই। অ্যাপোলো 11 মিশনে নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন চাঁদের মাটিতে পা রাখেন। নীল আর্মস্ট্রং তখন একটি বিখ্যাত কথা বলেছিলেন, একটি ছোট পদক্ষেপ মানুষের জন্য, কিন্তু এক বিশাল লাফ মানব জাতির জন্য, যা পৃথিবীর ইতিহাস বদলে দেয়। মাইকেল কলিন্স কমান্ড তখন মডিউলে অপেক্ষা করছিলেন। এই সাফল্যের পেছনে ছিল অসংখ্য প্রযুক্তিগত উন্নয়ন। নাসা স্যাটার্ন 5 রকেট তৈরি করে, যা তখনকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রকেট ছিল। তারা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করে কম্পিউটারকে আরও ছোট ও শক্তিশালী করে। চাঁদের পৃষ্ঠে নেভিগেশনের জন্য নতুন সফটওয়্যার তৈরি হয়। কিন্তু চ্যালেঞ্জ তখনও শেষ হয়নি। 1970 সালের অ্যাপোলো 13 মিশনে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণের পর জিম লেভেল, জ্যাক সুইগার্ড এবং ফ্রেড হেইজকে ফিরিয়ে আনার জন্য নাসা অসাধারণ ইম্প্রোভাইজেশন দেখায়। তারা লুনার মডিউলকে লাইফবোট হিসেবে ব্যবহার করে এবং গ্রাউন্ড কন্ট্রোলের সাথে মিলে একটি অসম্ভব মিশনকে সফল করে তোলে। অ্যাপোলো প্রোগ্রাম 1972 সালে অ্যাপোলো 17 দিয়ে শেষ হয়। তখন পর্যন্ত মোট 12 জন মানুষ চাঁদের মাটিতে হেঁটেছিলেন। এই প্রোগ্রাম নাসাকে শিখিয়েছে কিভাবে দূরবর্তী মহাকাশে জটিল সমস্যার সমাধান করতে হয় এবং প্রযুক্তিকে দ্রুত আপডেট করতে হয়।
অ্যাপোলো প্রোগ্রামের পর নাসা এক নতুন যুগে প্রবেশ করে 1973 সালের 14 মে তারা উৎক্ষেপণ করে স্কাইল্যাব, আমেরিকার প্রথম স্পেস স্টেশন। এটি তৈরি হয়েছিল একটি ব্যবহৃত স্যাটার্ন 5 রকেটের তৃতীয় স্টেজকে রূপান্তর করে। 3টি ক্রু মিশন এখানে মোট 171 দিন কাটায়। বিজ্ঞানীরা সূর্যের পর্যবেক্ষণ, পৃথিবীর ছবি তোলা এবং মানুষের দীর্ঘদিন মহাকাশে থাকার প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা চালায়। কিন্তু স্কাইল্যাবের লঞ্চের সময় সোলার প্যানেল এবং মেটিওরেড শিল্ডের ক্ষতি হয়, যা ক্রুদের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জিং করে তোলে। নাসা গ্রাউন্ড থেকে নির্দেশনা দিয়ে এবং ক্রুদের ম্যানুয়াল মেরামতের মাধ্যমে সমস্যা সমাধান করে 1975 সালের 15 জুলাই আসে অ্যাপোলো সুয়ুজ টেস্ট প্রজেক্ট। এটি ছিল প্রথম আন্তর্জাতিক মানব অভিযান যেখানে নাসার অ্যাপোলো ক্যাপসুল এবং সোভিয়েত সোয়ুজ স্পেসক্রাফট মহাকাশে ডক করে। এই মিশন শীতল যুদ্ধের সময় দুই পরাশক্তির মধ্যে সহযোগিতার দরজা খুলে দেয়। এরপর শুরু হয় স্পেস শ্যাটল প্রোগ্রাম। 1981 সালের 12 এপ্রিল কলাম্বিয়া শ্যাটল প্রথম উৎক্ষেপিত হয়। এটি ছিল ইতিহাসের প্রথম পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান। 1981 থেকে 2011 সাল পর্যন্ত 135টি মিশন সম্পন্ন হয়। শ্যাটলগুলো স্যাটেলাইট মেরামত, হাবল স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ এবং আন্তর্জাতিক স্পেস স্টেশন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিগতভাবে এতে টাইল ভিত্তিক হিটশিল্ড, অ্যাডভান্সড অ্যাভিওনিক্স এবং শক্তিশালী মেইন ইঞ্জিন ব্যবহার করা হয়। কিন্তু এই প্রোগ্রামও বড় বাধার সম্মুখীন হয়। 1986 সালের 28 জানুয়ারি চ্যালেঞ্জার শ্যাটল উৎক্ষেপণের মাত্র 73 সেকেন্ড পর বিস্ফোরিত হয়। এতে 7 জন ক্রু সদস্য প্রাণ হারান, যাদের মধ্যে ছিলেন প্রথম শিক্ষক নভোচারী ক্রিস্টা ম্যাকোলিফ। তদন্তে দেখা যায় ঠান্ডা আবহাওয়ায় সলিড রকেট বুস্টারের ওরিং সিল ব্যর্থ হয়েছে। এই ঘটনা নাসার সংস্কৃতিতে গুরুতর পরিবর্তন আনে। নিরাপত্তা প্রোটোকলকে প্রাধান্য দেওয়া হয় এবং ডিসিশন মেকিং প্রক্রিয়া পুনর্গঠিত হয়। 2003 সালের 1 ফেব্রুয়ারি কলাম্বিয়া শ্যাটল পুনঃপ্রবেশের সময় ধ্বংস হয়। লঞ্চের সময় একটি ফোম ইনসুলেশন পিস উইংয়ের হিটশিল্ডে আঘাত করে। 7 জন ক্রু আবার প্রাণ হারান। এই দুটি দুর্ঘটনা নাসাকে শেখায় যে জটিল প্রযুক্তির সাথে সাথে সাংগঠনিক সংস্কৃতি এবং ঝুঁকি মূল্যায়ন কতটা গুরুত্বপূর্ণ। শ্যাটল প্রোগ্রামের মাধ্যমে নাসা প্রযুক্তিকে ব্যাপকভাবে আপডেট করে, যেমন ডিজিটাল ফ্লাই বাই ওয়্যার সিস্টেম, উন্নত রোবোটিক্স এবং লং ডিউরেশন লাইফ সাপোর্ট সিস্টেম। শ্যাটল প্রোগ্রামের পর নাসা আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু করে। 1998 সালের 20 নভেম্বর রাশিয়ার জারিয়া মডিউল উৎক্ষেপণের মাধ্যমে আন্তর্জাতিক স্পেস স্টেশন ISS নির্মাণ শুরু হয়। নাসা এই প্রকল্পের নেতৃত্ব দেয়। 2000 সালের 2 নভেম্বর প্রথম ক্রু এক্সপিডিশন 1 স্টেশনে পৌঁছায়। এখন পর্যন্ত ISS-এ অবিরাম মানুষের উপস্থিতি রয়েছে, যা মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী মহাকাশ উপস্থিতি। ISS-এ নাসা এবং তার আন্তর্জাতিক অংশীদাররা যেমন রাশিয়া, ইউরোপ, জাপান এবং কানাডা মাইক্রোগ্র্যাভিটিতে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জ্যোতির্পদার্থবিজ্ঞান এবং মানুষের স্বাস্থ্য নিয়ে হাজারো পরীক্ষা চালিয়েছে। এখানে তারা দীর্ঘমেয়াদী মহাকাশ ভ্রমণের প্রভাব, যেমন হাড়ের ক্ষয়, পেশির দুর্বলতা এবং দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে গবেষণা করে। ওই সময় বড় বাধা ছিল স্টেশনের নির্মাণকালীন ঝুঁকি, সোলার অ্যারে এবং কুলিং সিস্টেমের ব্যর্থতা। নাসা রোবোটিক আর্ম ক্যানাডার্ম 2 এবং স্পেসওয়াকের মাধ্যমে এসব মেরামত করে। প্রযুক্তিগতভাবে তারা উন্নত লাইফ সাপোর্ট সিস্টেম, পুনর্ব্যবহারযোগ্য পানি ব্যবস্থা এবং উচ্চগতির কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করে। একই সময়ে নাসা রোবোটিক অভিযানের মাধ্যমে সৌরজগৎ অন্বেষণ করে। 1997 সালে মার্স পাথফাইন্ডার এবং সোজার্নার রোভার মঙ্গল গ্রহে প্রথমবারের মতো রোভার অবতরণ করে। এরপর আসে স্পিরিট এবং অপরচুনিটি রোভার 2004 সালে, কিউরিওসিটি 2012 সালে এবং সবচেয়ে উন্নত পার্সিভিয়ারেন্স রোভার 2021 সালের 18 ফেব্রুয়ারি। পার্সিভিয়ারেন্স মঙ্গলের জেজেরো ক্রেটারে অবতরণ করে এবং প্রাচীন জীবনের চিহ্ন খোঁজে। পাথরের নমুনা সংগ্রহ করে এবং ইনজেনুইটি হেলিকপ্টারের সাহায্যে প্রথমবারের মতো অন্য গ্রহে উড়ান পরীক্ষা করে। এসব মিশনে বড় বাধা ছিল দূরত্ব, বিলম্বিত যোগাযোগ, যেমন প্রায় 20 মিনিটের মতো, ধুলোঝড় এবং চরম তাপমাত্রা। নাসা স্বায়ত্তশাসিত নেভিগেশন, উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে প্রযুক্তি আপডেট করে। একই সময়ে অন্যান্য গ্রহাণু এবং বহির্গ্রহ অন্বেষণও চলতে থাকে। 2005 সালে ডিপ ইম্প্যাক্ট মিশন টেম্পল এক ধূমকেতুতে ইচ্ছাকৃত আঘাত করে এবং 2015 সালে নিউ হরাইজেন্স প্লুটোর কাছাকাছি পৌঁছে তার প্রথম বিস্তারিত ছবি পাঠায়।
নাসা শুধু মানব অভিযানেই সীমাবদ্ধ ছিল না, তারা মহাকাশের গভীর রহস্য উন্মোচনে শক্তিশালী অবজারভেটরি পাঠিয়েছে। 1990 সালের 24 এপ্রিল ডিসকভারি শ্যাটেল থেকে উৎক্ষেপিত হয় হাবল স্পেস টেলিস্কোপ। প্রথম দিকে এর প্রধান আয়নার খুঁতের কারণে ছবি ঝাপসা হয়ে যায়। 1993 সালে প্রথম সার্ভিসিং মিশনের শ্যাটেল ক্রুরা নতুন কারেক্টিভ অপটিক্স লাগিয়ে এটিকে উদ্ধার করে। পরবর্তীকালে আরও 4টি সার্ভিসিং মিশন হয়। হাবল আজও মহাবিশ্বের জন্ম, ব্ল্যাক হোল, এক্সোপ্ল্যানেট এবং দূরবর্তী গ্যালাক্সির অসংখ্য ছবি পাঠিয়ে চলেছে। 2021 সালের 25 ডিসেম্বর ফ্রেঞ্চ গায়ানার কুরু স্পেসপোর্ট থেকে আরিয়ান 5 রকেটে উৎক্ষেপিত হয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং ব্যয়বহুল অবজারভেটরি। এটি সূর্য পৃথিবীর ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 2-এ অবস্থান নেয়, যা পৃথিবী থেকে প্রায় 15 লাখ কিলোমিটার দূরে। ওয়েবের 6.5 মিটারের সোনালী বেরিলিয়াম মিরর এবং অত্যাধুনিক ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট মহাবিশ্বের প্রথম আলো এবং বায়ুমণ্ডল সমৃদ্ধ এক্সোপ্ল্যানেটের বিস্তারিত তথ্য দিচ্ছে। লঞ্চের পর মিরর সেগমেন্টগুলোকে সুনির্দিষ্টভাবে অ্যালাইন করা ছিল বড় চ্যালেঞ্জ। নাসা অত্যন্ত সূক্ষ্ম প্রকৌশলের মাধ্যমে এটি সমাধান করে। একই সময়ে নাসা বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়ায়। 2014 সাল থেকে শুরু হয় কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম। 2020 সালের 30 মে স্পেসএক্সের ক্রু ড্র্যাগন ক্যাপসুল প্রথমবারের মতো আইএসএসে নাসার নভোচারী ডগ হার্লি এবং বব বেহানকেনকে পৌঁছে দেয়। এটি ছিল 2011 সালের শ্যাটল অবসরের পর প্রথম আমেরিকান মাটি থেকে মানব উৎক্ষেপণ। বোয়িংয়ের স্টারলাইনারও পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। এই অংশীদারিত্ব নাসাকে খরচ কমাতে এবং ফ্রিকোয়েন্সি বাড়াতে সাহায্য করেছে। এখন চলছে আর্টেমিস প্রোগ্রাম, চাঁদে ফিরে যাওয়া এবং মঙ্গলের প্রস্তুতি। 2022 সালের 16 নভেম্বর আর্টেমিস এক মিশনে স্পেস লঞ্চ সিস্টেম SLS রকেট এবং ওরিয়ন স্পেসক্রাফট চাঁদের চারপাশে অসম্পূর্ণ কক্ষপথে সফলভাবে ঘুরে আসে। এটি ছিল নতুন জেনারেশনের সবচেয়ে শক্তিশালী রকেটের প্রথম পরীক্ষা। আর্টেমিস 2 মিশনে 4 জন নভোচারী চাঁদের চারপাশে যাবেন এবং আর্টেমিস 3-এ চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে মানুষ অবতরণ করবে। এসব মিশনে প্রধান বাধা ছিল বাজেটের সীমাবদ্ধতা, রাজনৈতিক পরিবর্তন এবং অত্যাধুনিক প্রযুক্তির ঝুঁকি। নাসা ক্রমাগত আপডেট করছে অ্যাডভান্সড ক্রায়োজেনিক ইঞ্জিন, ওরিয়ন হিট শিল্ড, লুনার গেটওয়ে স্টেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অটোনমাস সিস্টেম। নাসার অভিযান শুধু চাঁদ এবং মঙ্গলেই সীমাবদ্ধ নয়, তারা সৌরজগতের অন্যান্য গ্রহ এবং ছোট ছোট বস্তুকেও গভীরভাবে অন্বেষণ করেছে। 1997 সালে উৎক্ষেপিত ক্যাসিনি হাইজেন্স মিশন 2004 সালে শনি গ্রহের কক্ষপথে প্রবেশ করে এবং 2017 সাল পর্যন্ত অসাধারণ তথ্য পাঠায়। এটি শনির বলয়, তার চাঁদ টাইটান এবং এনসেলাডাসের বরফের নিচে সম্ভাব্য জীবনের চিহ্ন খুঁজে পায়। 2017 সালের 15 সেপ্টেম্বর ক্যাসিনিকে শনির বায়ুমণ্ডলে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয় যাতে কোনো দূষণ না হয়। এই মিশনে বড় চ্যালেঞ্জ ছিল দীর্ঘ 20 বছরের যাত্রা এবং রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটরের শক্তি ব্যবস্থাপনা। 2016 সালে উৎক্ষেপিত জুনো মিশন বৃহস্পতি গ্রহের তীব্র বিকিরণ বলয়ের মধ্য দিয়ে ঘুরছে এবং গ্রহের অভ্যন্তরীণ গঠন, চৌম্বক ক্ষেত্র এবং ঘূর্ণন সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছে। 2018 সালের অসিরিস রেক্স মিশন বেন্নু নামক কার্বন সমৃদ্ধ গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করে 2023 সালে পৃথিবীতে ফিরিয়ে আনে। এটি ছিল প্রথম আমেরিকান মিশন যা গ্রহাণু থেকে নমুনা ফিরিয়ে আনে। পৃথিবী পর্যবেক্ষণেও নাসা অগ্রণী। ল্যান্ডস্যাট প্রোগ্রাম 1972 সাল থেকে চলছে, যা পৃথিবীর ভূপৃষ্ঠের পরিবর্তন, বনাঞ্চল হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের সঠিক ছবি তুলে ধরে। টেরা, অ্যাকোয়া এবং সেন্টিনেল-6 মাইকেল ফ্রিল মিশনের মাধ্যমে তারা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বৈশ্বিক তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় গ্যাসের পরিমাণ নিরীক্ষণ করে। এসব তথ্য জলবায়ু বিজ্ঞানীদের জন্য অমূল্য। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যিক অংশীদারিত্ব আরও বেড়েছে। স্পেসএক্সের ক্রু ড্র্যাগন নিয়মিত ISS-এর নভোচারী পাঠাচ্ছে। 2024 এবং 2025 সালে একাধিক ক্রু 8, ক্রু 9 মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বোয়িংয়ের স্টারলাইনারও 2024 সালে ক্রু ফ্লাইট টেস্ট সম্পন্ন করে। এই বাণিজ্যিক মডেল নাসাকে খরচ কমাতে এবং আরও ঘন ঘন মিশন চালাতে সাহায্য করছে। তবে চ্যালেঞ্জ এখনও আছে। চীনের দ্রুত অগ্রগতি, বাজেটের সীমাবদ্ধতা, সাপ্লাই চেইন সমস্যা এবং নতুন প্রযুক্তির ঝুঁকি নাসাকে সবসময় সতর্ক থাকতে বাধ্য করে। তারা চক্রমাগত আপডেট করছে আয়ন থ্রাস্টার, নিউক্লিয়ার প্রপালশনের ধারণা, অত্যাধুনিক AI এবং রোবোটিক্স।
নাসার এই দীর্ঘ যাত্রা শুধু প্রযুক্তি এবং বিজ্ঞানের গল্প নয়, এটি মানুষের অদম্য কৌতূহল এবং সীমা অতিক্রম করার গল্প। 1958 সালে মাত্র কয়েকশো কর্মী নিয়ে শুরু হয়ে আজ নাসা হয়ে উঠেছে বিশ্বের শীর্ষস্থানীয় মহাকাশ সংস্থা, যার সাথে হাজারো বিজ্ঞানী, প্রকৌশলী এবং অংশীদার প্রতিষ্ঠান কাজ করে। প্রতিটি ব্যর্থতা, যেমন তা অ্যাপোলো 1, চ্যালেঞ্জার, কলাম্বিয়া কিংবা বিভিন্ন রকেট লঞ্চের প্রাথমিক ব্যর্থতাই হোক, সেটা নাসাকে আরও শক্তিশালী এবং নিরাপদ করেছে। তারা শিখেছে যে জটিল মিশনের সাফল্য নির্ভর করে শুধু প্রযুক্তির উপর নয়, বরং সাংগঠনিক সংস্কৃতি, স্বচ্ছ যোগাযোগ এবং ঝুঁকি ব্যবস্থাপনার উপর। প্রতিনিয়ত প্রযুক্তির আপডেট নাসার সবচেয়ে বড় শক্তি। তারা ট্রানজিস্টর থেকে আধুনিক কোয়ান্টাম কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে পৌঁছেছে। আজকের মিশনগুলোতে স্বায়ত্তশাসিত রোবট, রিয়েল টাইম ডেটা অ্যানালিটিক্স, অ্যাডভান্সড ম্যাটেরিয়াল সায়েন্স এবং নিউক্লিয়ার প্রপালশনের ধারণা বাস্তবায়িত হচ্ছে। আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে তারা চাঁদকে ভবিষ্যতের মঙ্গল অভিযানের পরীক্ষাগার বানাতে চায়। সেখানে স্থায়ী লুনার বেস এবং গেটওয়ে স্টেশন তৈরির পরিকল্পনা চলছে। একই সাথে নাসা পৃথিবীর সমস্যা সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং টেকসই প্রযুক্তির উন্নয়ন তাদের মিশনের অবিচ্ছেদ্য অংশ। বাণিজ্যিক সেক্টরের সাথে অংশীদারিত্ব, স্পেসএক্স, বোয়িং, ব্লু অরিজিন সহ অন্যান্য কোম্পানির সাথে মহাকাশকে আরও সুলভ এবং ঘন ঘন করে তুলছে। আজ পর্যন্ত নাসার অভিযানগুলো মানবজাতিকে দেখিয়েছে যে অসম্ভবকে সম্ভব করা যায় যদি সাহস, বিজ্ঞান এবং দলগত প্রচেষ্টা একসাথে কাজ করে। প্রতিটি সফল অবতরণ, প্রতিটি নতুন ছবি এবং প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় আমরা মহাকাশের সন্তান। ভবিষ্যতে যখন মানুষ মঙ্গলে পা রাখবে, যখন আমরা অন্য নক্ষত্রের জগতে পৌঁছাবো, তখনও নাসার এই অবিরাম যাত্রা অনুপ্রেরণা হয়ে থাকবে। মহাকাশ এখনও অনেক রহস্য লুকিয়ে রেখেছে, আর নাসা তার অভিজ্ঞতা, সাহস এবং অবিরাম প্রযুক্তির উন্নয়ন নিয়ে সেই রহস্য উন্মোচনের জন্য প্রস্তুত। কারণ অন্বেষণই আমাদের মানবিকতার সবচেয়ে সুন্দর প্রকাশ। তো গাইস, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন নিজের প্রিয় মানুষদের সাথে। আর সব সময় সবার আগে নতুন নতুন মজাদার সকল তথ্য পেতে এবং আমাদের সাথে জুড়ে থাকতে ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, লিংক প্রোফাইলে দেয়া আছে। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে জুড়ে থাকুন।